প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরোধী যারা তার বিরোধিতা করেন একসময় তার সাথে ছিলেন, উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, যারা তাকে মামলায় আহ, জড়িয়েছিলেন, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সহ, এমনকি এফবিআই যিনি সাবেক প্রধান, যিনি তার বিরোধিতা করেছেন, তাদের সবার বিরুদ্ধে তিনি একে একে মামলা ঠুকে তাদেরকে মামলা জর্জরিত করার যে প্রয়াস শুরু করেছেন তার সর্বশেষ শিকার হয়েছেন আজকে, যিনি তার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন প্রথম মেয়াদের সময়, সেই জন বল্টনকে আজকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, মেরিল্যান্ডের আদালতে তার বিরুদ্ধে এই ইনডাইটমেন্ট ইস্যু করা হয় এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রচার করে দেওয়ার জন্য। রাষ্ট্রের যে তথ্যগুলো তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসাবে তার যে অ্যাক্সেস ছিল, তিনি যে ডকুমেন্টস গুলোতে তার কাছে রাখার সুযোগ পেয়েছিলেন, সেগুলো তিনি সেই সুযোগে তিনি অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য নথি তিনি তার নিজের ব্যক্তিগত কাজে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে, ইনডাইটমেন্ট যেটাকে বলা হয়, এবং তাকে এখন আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর পর তার বিরুদ্ধে মামলার কাজ শুরু হবে। যেটি ইতিমধ্যে লেটিশিয়া জেমস এবং জেমস কোবি, যিনি বিআর প্রধান ছিলেন, তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরেও তিনি বলেছিলেন যে যারা তার বিরোধিতা করেছেন তার জীবনকে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে, হয়রানিমূলক আচরণের শিকারে পরিণত করেছিলেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। আরেকটা বিষয় যেটি আজকে বলি সেটা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে আদালতেও বিপর্যয় ঘটেছে। একজন অ্যাপিলস কোর্টের আদালত, যিনি তার নিম্ন আদালত, যিনি ফেডারেল বিচারকের রায়কে অক্ষুণ্ণ রেখেছেন, সেই ফেডারেল বিচারক গত অক্টোবর মাসের 9 তারিখ একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে সামরিক বাহিনীর সদস্যদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে পারেন না। সেই রায়টি দিয়েছিলেন একজন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই রায়ের বিরুদ্ধে ফেডারেল আপিলস কোর্ট, পরবর্তী আদালত যেটি, সেই আপিলস কোর্টে আপিল করেছিলেন এবং সেই আপিল কোর্টের ইউএস কোর্ট অফ আপিলস ফর দি সেভেন্থ সার্কিট আজকে ডাউনটাউন শিকাগোতে যাদের অফিস, তারা আজকে জানিয়েছে, সেই আদালত আপিলস কোর্ট আজকে জানিয়েছে না, নিম্ন আদালত অর্থাৎ ফেডারেল বিচারক যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি আপাতত বহাল থাকবে। অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত, ফর নাও কথাটা আমি বলছি, আপাতত সুপ্রিম কোর্টে হয়তো এই মামলা যাবে শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করবেন, এটা অনেকটা নিশ্চিত ভাবে বলা যায়। তার কারণ আপিলস কোর্টে যতবারই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন পরাজিত হয়েছেন, ততবারই তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। এবারও তাই ঘটবে ধারণা করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপিলস কোর্ট জানিয়েছে যে আপাতত পরবর্তী এই মামলার ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহার করতে পারবেন না। এবং সেই জাজ প্যারি এপ্রিল প্যারি অক্টোবর মাসের 9 তারিখ সেই সিদ্ধান্ত দিয়েছিলেন। আজকে অ্যাপিলস কোর্টও সেই একই সিদ্ধান্ত বহাল রাখলো। আরেকটি পরাজয় আজকে সুপ্রিম আদালতে ঘটেছে, সেটি হচ্ছে ফেডারেল আদালতে। সেটি হচ্ছে যে একজন বিচারক নিউ ইয়র্ক সিটির যে টেরোরিজম ফান্ডিং এর জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সন্ত্রাস মোকাবিলায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং পুলিশ ডিপার্টমেন্টকে যে অর্থ সাহায্য দেওয়া হয়, তার বরাদ্দ একটি বড় অংশ আসে ফেডারেল সরকার থেকে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই ফেডারেল বরাদ্দটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। আজকে একজন ফেডারেল বিচারক তাকে আহ, সেই সেই প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ডিসিশন নাকচ করে দিয়েছে, সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছেন। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আপিল না করা পর্যন্ত ফেডারেল সরকারের যে বরাদ্দ নিউ ইয়র্ক সিটির সন্ত্রাস মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ করা ছিল, সেটি নিউ ইয়র্ক সিটি পাওয়াটা অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদালতের কাছ থেকে। ফেডারেল বিচারকের এটি সিদ্ধান্ত। আরেকটি বিষয় যেটি হচ্ছে, এবং এবং এই ধরনের ল সুট যেগুলি
প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নির্বাহী আদেশের বিরুদ্ধে বিভিন্ন স্টেট, বিশেষ করে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলোর পক্ষ থেকে একের পর এক দায়ের করা হচ্ছে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যাদেরকে অপছন্দ করেন কিংবা যে সমস্ত স্টেটের গভর্নররা রিপাবলিকান নন, সেই সমস্ত স্টেটকে নানাভাবে ফেডারেল অর্থ থেকে বঞ্চিত করার যে প্রচেষ্টা ট্রাম্প প্রশাসন শুরু করেছে, তার বিরুদ্ধে একমাত্র অবস্থান হচ্ছে এখন ফেডারেল বিচারকদের এবং কিছু কিছু ক্ষেত্রে আপিলস কোর্টের বিচারকদের। এবং তারই পরিপ্রেক্ষিতে এই ডেমোক্রেটিক স্টেটের গভর্নররা মামলা দায়ের করেছেন, ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করেছিলেন যে ট্রাম্প প্রশাসন আহ, যাদের যে সমস্ত স্টেট ডেমোক্রেটিক এবং যে সমস্ত স্টেটের প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের লোকজন দায়িত্বে নেই, সেই সমস্ত স্টেটের বিভিন্ন ফেডারেল বরাদ্দ ট্রাম্প প্রশাসন একে একে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং এর বিরুদ্ধেই একাধিক স্টেটের গভর্নররা আদালতের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রে 2026 সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কয়েকটি ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত দিতে পারেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন কিনা ফিফার নিয়ম অনুযায়ী সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন সৃষ্টি হয়েছে। এবং ফিফার পক্ষ থেকে ফিফার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে বিশ্বকাপ ফিফার একটি আয়োজন, ফিফা এখানে ভেন্যুগুলো অবশ্য যুক্তরাষ্ট্রের, কিন্তু আয়োজনের সমস্ত প্রক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণে থাকে ফেডারেল অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা। সেখানে যুক্তরাষ্ট্র প্রশাসনের তেমন করণীয় কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন যে তিনি প্রয়োজনে বিভিন্ন স্টেট, বিশেষ করে ধারণা করা হচ্ছে যে সমস্ত স্টেট গভর্নররা ডেমোক্রেটিক এবং যে সমস্ত স্টেটের যে সমস্ত সিটির মেয়ররা ডেমোক্রেটিক, সেই সমস্ত সিটি এবং স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফুটবলের কোনো ম্যাচের আয়োজন করতে দেওয়ার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে বস্টনে যে নির্ধারিত রয়েছে ফুটবল ম্যাচের কয়েকটি ফুটবল ম্যাচ, সেটি তিনি যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দেখাচ্ছেন ফিফার কাছে যে তিনি মনে করেন এই শহরগুলো নিরাপদ নয়, সেই জন্য তিনি ভেন্যু পরিবর্তন করতে চান, কিন্তু বিশেষ করে ডেমোক্রেটিক প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে না, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক প্রশাসনগুলোকে বিশ্বকাপের ফুটবল থেকে বঞ্চিত করার একটি চেষ্টা শুরু করেছেন। তবে এটি শেষ পর্যন্ত তিনি সফল হবেন কিনা বলা মুশকিল। আপাতত যে 11টি শহর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন করবে তার মধ্যে বস্টন একটি, এবং এই বস্টনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের আপত্তি। গতকাল তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে ওভাল অফিসে বৈঠকের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন যে তিনি প্রয়োজনে এই এই বস্টন থেকে তার সরিয়ে নেবেন। তবে বস্টনের মেয়রের তিনি একজন কট্টর সমালোচক প্রেসিডেন্ট ট্রাম্প, এবং সেই কারণে হয়তোবা বস্টনে কোনো বিশ্বকাপের ম্যাচের বস্টন কোনো বিশ্বকাপের ম্যাচ, ফুটবলের বিশ্বকাপ আয়োজন করুক, এটি প্রেসিডেন্ট ট্রাম্প চান না, এবং সেজন্যই তিনি একাধিকবার ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সেখান থেকে ভেন্যুটি সরিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের একজন গভর্নর গ্যাম্বলিং অর্থাৎ যেটাকে বলে জুয়া, জুয়া খেলে বিপুল পরিমাণ অর্থের বিজয়ী হয়েছেন বলে নিজেই স্বীকার করেছেন। লাস ভেগাসের জুয়ার টেবিলে ইলিনয়ের গভর্নর পিট জিকার $1.4 মিলিয়ন জয়লাভ করেছেন সম্প্রতি, এবং তিনি এও বলেছেন যে আমি কার্ড খেলতে খুব পছন্দ করি। পিট জিকার ডেমোক্রেট দলীয় গভর্নর শিকাগোর, এবং তিনি নিজেও একজন বিলিয়নিয়ার অবশ্য। এবং তাকে ধারণা করা হচ্ছে 2028 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একজন সম্ভাব্য ডেমোক্রেটিক দলীয় প্রার্থী। আর সেই ইলিনয়ের গভর্নর পিটসগার $1.4 মিলিয়ন বিজয়ী হয়েছেন। নিজেকে ভাগ্যবান হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন যে আমি কার্ড খেলতে পছন্দ করি, এবং $1.4 মিলিয়ন তিনি সম্প্রতি বিজয়ী হয়েছেন। যদিও লাস ভেগাসে 2024 সালে তিনি তার ট্যাক্সেবল ইনকাম হিসাবে যে আইআরএস এর কাছে যে ট্যাক্স জমা দিয়েছেন তাতে আয় দেখিয়েছেন $10.7 মিলিয়ন। তবে এখনো পর্যন্ত তার আয়ের কতটা অর্থ, কি পরিমাণ অর্থ এই জুয়ার আসর, যেটাকে লাস ভেগাসে কার্ডের আসর থেকে, কার্ড খেলার আসর থেকে এসেছে, সেটি অবশ্য উল্লেখ করা হয়নি। তবে তিনি বলেছেন তিনি ভ্যাকেশনে গিয়ে এই লাস ভেগাসে গিয়েছিলেন ভ্যাকেশন উপলক্ষে, এবং সেখানে তিনি এই কার্ড খেলতে গিয়ে $1.4 মিলিয়ন বিজয়ী হয়েছেন, যখন তার সাথে তার স্ত্রীও ছিল, এবং তিনি নিজেকে ইনক্রেডিবলি লাকি, অসম্ভব ভাগ্যবান হলো বর্ণনা করেছেন।
কুমো এবং সিলভা এবং মামদানির মধ্যে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে একটু আগেই আজকে শেষ হয়েছে, সে বিতর্কের ব্যাপারে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ব্যাপক আলোচনা হবে তাই বলেছেন। তবে আমি যে কথাটি বলার চেষ্টা করছি, মূলত তিনটি বিষয়ে বিতর্ক আজকে গুরুত্ব পেয়েছে বেশি। সেটি হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ব্যাপারে তিন মেয়র প্রার্থীর ব্যবধান, এবং নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েনের ব্যাপারে। তবে একটি ব্যাপারে অন্তত ঐকমত্য লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে যে এই তিন প্রার্থীর কেউই নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে পছন্দ করে না, মোতায়েনকে তারা স্বাগত জানান না, এবং মোতায়েন প্রয়োজন এটিও মনে করেন না। তবে একটি ব্যতিক্রমের কথা বলেছেন কার্টিস সিলিওয়া। তিনি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুলকে একটু প্রশংসা করেছেন। তার কারণ তিনি বলেছেন যে সাবওয়ে নিরাপত্তার জন্য গভর্নর হকুল যে ব্যবস্থা গ্রহণ করেছেন, যেটা মেয়র এরিক অ্যাডামস চিন্তা করেনি, 700 বেশি, 750 মতন নিরাপত্তা বাহিনীকে তিনি সাবওয়েতে নিয়োগ করেছেন। এই বিষয়টি, এই ভূমিকার প্রশংসা করেছেন কার্টিস সিলিওয়া, রিপাবলিকান মেয়র প্রার্থী, রিপাবলিকান দলের, যিনি ডেমোক্রেটিক গভর্নরকে এই প্রশংসাটি তিনি করেছেন। অবশ্য বিস্তারিত আরো জানতে পারবেন এই অনুষ্ঠানে, সারাক্ষণ এই অনুষ্ঠানে অবশ্য আজকে এই বিষয়ে আলোচনা হবে। তবে মামদানি অবশ্য বলেছেন যে ফেডারেল সরকারের যে বরাদ্দর কথা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করা বলছেন, তিনি তার বিরুদ্ধে কিভাবে নিউ ইয়র্কবাসীকে রক্ষা করা যায় সেই বিষয়ে তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এবং আরেকটু বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে তিনজনকেই প্রশ্ন করা হয়েছে। এবং তারপরে লোকাল স্থানীয় বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের ফেডারেল পলিসি কিভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সব প্রশ্নে তারা উত্তর দিয়েছেন। পরবর্তী সময় আপনারা আরো শুনবেন আলোচনা। তবে দ্বিতীয় ডিবেটটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের 22 তারিখ। এবং আপনারা জানেন আর্লি ভোটিং নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচন আমি বলবো। অবশ্যই আমার প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে অবস্থানকালে আর তিনি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তবে একটি কথা আজকে মামদানি বলেছেন, সবাই, আমি জানি না অনেকে এটা লক্ষ্য করেছেন কিনা, যে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধনের মাধ্যমে যাতে নিউ ইয়র্কবাসী বসবাস করতে পারে সেই চেষ্টা তিনি সার্বক্ষণিকভাবে করবেন। এবং অ্যান্ড্রু কুমোকে প্রশ্ন করা হয়েছিল যে যেটি তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি তার দৃষ্টি অনেক দেরিতে পড়েছে, এই কথারও উত্তর তিনি দিয়েছেন, যেটি তার বিরুদ্ধে একটি অপপ্রচার। যাই হোক, পরবর্তীতে আলোচনা শুনবেন। তবে আজকে শেষ করতে চাই, আমেরিকাতে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির যে ফিলান্থ্রপিক যে শখ, তারা বিভিন্ন অনুষ্ঠানে যে দান করে থাকেন সেটি অত্যন্ত বড় আকারের দান, এবং তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এগুলি নানাভাবে উপকৃত হয়। আপনারা ম্যাকেনজি স্কটের নাম হয়তো অনেকেই শুনেছেন, জেফ বেজোসের প্রথম স্ত্রী, আমাজন প্রতিষ্ঠাকল্পে যিনি তার সাথে ছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়, এবং এই বিচ্ছেদের সময়, বেশ কয়েক বছর আগে বিচ্ছেদের সময় আমাজনের শেয়ার যখন ভাগ করা হয়, তখন এই ম্যাকেনজি স্কট $30.4 বিলিয়ন সম্পদের মালিক হয়েছিলেন। এবং পরবর্তীতে তিনি প্রতি বছরই কয়েকশো মিলিয়ন ডলার দান করে দিয়ে থাকেন তার সম্পদ থেকে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তিনি যে অনুদানটি দিয়েছেন, তিনি একটি মর্গান স্টেট ইউনিভার্সিটি মেরিল্যান্ডের, তাকে $63 মিলিয়ন সে বিশ্ববিদ্যালয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষা এবং গবেষণামূলক কাজকর্ম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তাদের 63 মিলিয়ন। স্কট এই মর্গান স্টেট ইউনিভার্সিটিকে প্রায় $40 মিলিয়ন দিয়েছেন। অর্থাৎ গত 2 দফায় তিনি একটি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটিকে $103 মিলিয়ন অনুদান দিয়েছেন, এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় উপহার মর্গান স্টেট ইউনিভার্সিটির জন্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক